শুরু হচ্ছে আজকের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের ক্লাস। আজকের আলোচনায় থাকছে ভার্ব এবং ভার্ব অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ ফাইনাইট ভার্ব, এবং এই ফাইনাইট ভার্বের মধ্যে আবার ক্যাটাগরি রয়েছে মেইন ভার্ব। মেইন ভার্বের দুটি ক্যাটাগরি রয়েছে, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। সো আজকের মূল আলোচনা হচ্ছে এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের বিস্তারিত। সো মূল আলোচনায় ঢোকার ক্ষেত্রে আমরা কিছু ভার্বের বেসিক নিয়েও কথা বলবো। সো চলুন আমরা সরাসরি পার্টে চলে যাচ্ছি। প্রথমেই দেখেন আমরা এই অধ্যায়টি কাদের জন্য রেখেছি সেই নামগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এই চাকরি পরীক্ষার জন্য আমাদের এই অধ্যায়টা প্রযোজ্য। ওকে, চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ সকল পরীক্ষার জন্য এই অধ্যায়টা প্রযোজ্য। এরপর আসেন, প্রথমেই আসি ভার্ব। সো ভার্ব অধ্যায়টাকে আমরা যখন চিনি, ভার্ব কাকে বলে এই সংজ্ঞা বলার অপেক্ষা রাখে না, যে কোনো শব্দ দ্বারা যদি কোনো কাজ করা, হওয়া এবং থাকা বোঝায়, অর্থাৎ তিনটি শব্দ ডু, হ্যাভ এবং বি মানে হওয়া, অর্থাৎ বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, এবং ডু ভার্ব বলতে পৃথিবীর যত ধরনের আমরা ভার্ব চিনি, যেমন ইট, গো, থিঙ্ক, এই ধরনের যত ভার্ব আছে সব ভার্বকে বলা হয় ডু ভার্ব। তার মানে কোনো কিছু করা, কোনো কিছু থাকা, কোনো কিছু হওয়া, এই তিনটি ঘটনাকে কেন্দ্র করে যে শব্দগুলো রয়েছে সেগুলোর নাম হচ্ছে ভার্ব। এই ভার্বকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? প্রধানত ভার্বকে ভাগ করা হয় দুটি ভাগে। আরেকটা কথা বলে নেই ভার্ব সম্পর্কে, ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের এসেনশিয়াল বা মূল পয়েন্ট। এসেনশিয়াল বা মূল পয়েন্ট হচ্ছে ভার্ব। সো ভার্ববিহীন একটা সেন্টেন্স গঠিত হতে পারে না, এই জন্য ভার্ব সম্পর্কে কিন্তু বিস্তারিত জানাটা খুবই জরুরি। তো যাই হোক, আমরা বিস্তারিত জানবো ধারাবাহিকভাবে। ভার্বের উপরে আমাদের মোট 3টি ক্লাস হবে। আজকে প্রথম পার্টে আলোচনা করছি। ভার্ব প্রধানত দুই প্রকার, আমরা প্রথমে দেখছি ফাইনাইট এবং নন ফাইনাইট। ফাইনাইট ভার্বের বাংলাটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, মানে যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে। অসমাপিকা নন ফাইনাইট ভার্ব মানে যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না। সো নন ফাইনাইট ভার্বগুলো আমি এখানে জাস্ট একটু উল্লেখ করে দিচ্ছি, যেগুলো আপনারা চিনেন। সেটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হচ্ছে জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি হতে পারে, আর একটা হলো পার্টিসিপল হচ্ছে ভি3 হতে পারে। সো পার্টিসিপল আরও আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলও আছে। এটা পাস্ট পার্টিসিপল, আবার প্রেজেন্ট পার্টিসিপল আছে ভার্ব প্লাস আইএনজি আকারেও হতে পারে। সো নন ফাইনাইট ভার্ব নিয়ে আমাদের একটা আলাদা ক্লাসই আছে, সেখানে আমরা নন ফাইনাইট সম্পর্কে বিস্তারিত শিখব। আজকে শুধু এতটুকু জানলাম যে ভার্ব বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না, তার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা ফাইনাইট আর নন ফাইনাইটের দুইটা উদাহরণ দিয়ে জিনিসটাকে একটু ক্লিয়ার করলে সবার জন্য সহজ হবে, তাহলে একটু সুবিধা হবে। He wants to take a book. আচ্ছা, সে একটি বই নিতে চায়। দেখেন এই সেন্টেন্সটার মধ্যে এই যে এই ভাবটা বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, অর্থাৎ আপনি এইটুকু দিয়েই যদি মনে করেন যে এই সেন্টেন্সটার অর্থ কমপ্লিট, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে হি ওয়ান্টস, সে চায়। ওকে, সে চায়, তার মানে এটা হচ্ছে আপনি পুরো বাক্যের মনোভাব প্রকাশ করতে পারছেন। অতএব এইটা হলো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, মানে অর্থ সম্পন্ন করতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে হি টু টেক, মানে সে নিতে, এখন আপনি যখন কোথায় বলবেন হি টু টেক, সে নিতে, তখন এইটা কিন্তু আপনার পুরো বাক্যের অর্থটাকে সম্পন্ন করতে পারছে না। দ্যাটস ওয়াই এটার নাম হলো অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা। আর অসমাপিকার ইংলিশ হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা শিখে গেলাম যে ভার্বগুলো বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে সেগুলো ফাইনাইট, যেগুলো অর্থ সম্পন্ন করতে পারে না সেগুলো হলো নন ফাইনাইট। এখানে অনেক রাইটারগণ আরও বেশ কিছু সংজ্ঞা দেন, সেই সংজ্ঞাগুলো আমি একটু যদি বলি, যে ফাইনাইট ভার্বকে আপনি টেন্স দ্বারা প্রমাণ করতে পারবেন, মানে সেটা যে কোনো টেন্সের মধ্যে পড়বে। যেমন এখানে আপনি ধরেন ওয়ান্টস, এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আপনি বললেন যে আই ওয়ান্ট, তারপর আপনি বললেন যে দে হ্যাভ ওয়ান্টেড, টেন্সের মধ্যে পড়বে। টেন্স চেঞ্জ করা যায় ফাইনাইট ভার্বের, কিন্তু নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কোনো টেন্সের পরিবর্তন হয় না। আবার সাবজেক্টের সাথে নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না, কিন্তু সাবজেক্ট যদি এখানে আই হয়, দেখেন আইয়ের সাথে ফাইনাইট ভার্ব আমরা ইউজ করব কি, ওয়ান্ট, মানে এখানে আবার এস এর প্রয়োজন হচ্ছে না। তার মানে সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্বের সরাসরি সম্পর্ক আছে, এবং ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্সের সাথে সরাসরি সম্পর্কিত। তাহলে ফাইনাইট ভার্ব নামে একদম জিরো কথোপকথন হচ্ছে ফাইনাইট ভার্বটা টেন্সের সাথে জড়িত এবং সাবজেক্টের সাথে সরাসরি সম্পর্কিত ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব অর্থ সম্পন্ন করতে পারে না,
যেটা টেন্সের সাথে জড়িত না এবং সাবজেক্টের সাথেও সরাসরি জড়িত না। ক্লিয়ার? আচ্ছা, মানে রূপ পরিবর্তনের ক্ষেত্রে সাবজেক্টের সাথে সরাসরি জড়িত না। এরপর আসি, ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। ফাইনাইট ভার্বের মধ্যে রয়েছে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব বলি, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। অক্সিলারি বা হেল্পিং ভার্ব আমরা চিনি, যেগুলো টেন্স অক্সিলারি, মডাল অক্সিলারি। এটা নিয়ে আমাদের দ্বিতীয় ক্লাসে আলোচনা রয়েছে, অর্থাৎ আগামী দিনের ক্লাসে কিন্তু আমরা এই অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত শিখব। আজকের আলোচনা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ওকে, আমরা এখান থেকে একটা উদাহরণ দেই। দে হ্যাভ ফিনিশড। আচ্ছা, দে হ্যাভ ফিনিশড, এখানে খেয়াল করেন এই যে পার্ট, এই পার্টের মধ্যে এটা হচ্ছে অক্সিলারি হ্যাভ ভার্ব আর ফিনিশড এটা হচ্ছে মেইন ভার্ব, তাই না? তার মানে হচ্ছে এই যে অক্সিলারি এবং মেইন ভার্ব এগুলো আবার মডার্ন গ্রামার অনুযায়ী কিছু চেঞ্জ আছে কথোপকথনে, তবে আমরা নর্মালি যেটা জানি সেটা হলো এটা অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব কোনটা? যেই ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হতে পারে না, অর্থাৎ মেইন ভার্ব বাক্যের একমাত্র প্রধান ভার্ব, যে ভার্ব ছাড়া বাক্যের অর্থ হতে পারে না। সো মেইন ভার্ব বা আরেক নাম হচ্ছে প্রিন্সিপাল, PAL। মেইন ভার্বের আরেক নাম কি বলেন? প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া বা মুখ্য ক্রিয়া। তাহলে আমরা একদম বেসিক কথাগুলো একটু জেনে নিলাম। এখন দেখব মেইন ভার্বের ক্যাটাগরিগুলো কি আছে। এই যে হলো মেইন ভার্বের দুটি ক্যাটাগরি, এবং এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। মেইন ভার্বের দুটি ক্যাটাগরি, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা আজকে আলোচনা করব কি নিয়ে? ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। সো মেইন ভার্ব বা প্রধান ভার্ব, আমরা যেমন কয়েকটা উদাহরণ লিখি আপনাদের, তাহলে ক্লিয়ার হবেন। মেইন ভার্ব বা প্রধান ভার্ব কিভাবে হতে পারে? দে ওয়ার্ক এভরি ডে, দে হ্যাভ এ হাউস, দে আর স্টুডেন্টস। এই যে তিনটি সেন্টেন্স আমি লিখলাম, এই তিনটি সেন্টেন্সে যথাক্রমে এটি হলো ডু ভার্ব, এটি হলো হ্যাভ ভার্ব এবং এটি হলো বি ভার্ব। এখানে হ্যাভ ভার্বের পরে কিন্তু আর কোনো ভার্ব নাই, তার মানে যখনই হ্যাভ, হ্যাজ, হ্যাড একা একা থাকে তখন তারা নিজেরাই মেইন ভার্ব হয়ে যায়, নিজেরাই মেইন ভার্ব হয়ে যায়। এটা হলো থাকা অর্থে, তাদের একটা বাড়ি আছে, আছে কোনো কিছু থাকা অর্থে। আর দে আর স্টুডেন্টস, এটা হলো হওয়া অর্থে, তারা হয় ছাত্রছাত্রী বা তারা হয় ছাত্রছাত্রী বা তারা হয় ছাত্র। এখন এইখানে এই আরটা হলো বি ভার্ব। তাহলে তিন স্টাইলেই কিন্তু আমরা মেইন ভার্ব পেতে পারি। তাহলে একটা সেন্টেন্সে মেইন ভার্ব পাওয়ার উপায় হচ্ছে তিনটি স্টাইল। হয় সেটা কোনো ডু ভার্ব বোঝাবে, বিভিন্ন কাজ করা বোঝাবে, অথবা সেটা কোনো কিছু থাকা বোঝাবে, অথবা সেটা কোনো কিছু হওয়া বোঝাবে। এই তিন স্টাইলে আমরা সেন্টেন্সে মেইন ভার্ব পাবো। এখন এই মেইন ভার্বগুলোকে আবার দুটি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। দুটি ক্যাটাগরি, এক নম্বর হচ্ছে ট্রানজিটিভ, আর ট্রানজিটিভের বাংলাটা হচ্ছে সকর্মক। ট্রানজিটিভের বাংলা যারা খাতা নোট করছেন তারা এখানে লিখতে পারেন। ট্রানজিটিভের বাংলা হচ্ছে সকর্মক, আর ইনট্রানজিটিভ এটার বাংলা হচ্ছে অকর্মক। সকর্মক আর একটা হচ্ছে অকর্মক। এবার দেখেন ট্রানজিটিভের ক্যাটাগরিগুলো কি, ইনট্রানজিটিভের ক্যাটাগরিগুলো কি। তার মানে আমরা আজকে আলোচনা করব ট্রানজিটিভ ইনট্রানজিটিভের বিস্তারিত ক্যাটাগরি নিয়ে। সো প্রথমে আমরা দেখি মেইন ভার্বের ক্যাটাগরি হচ্ছে দুই প্রকার। মেইন ভার্ব প্রধানত দুই প্রকার, ট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া। আর সকর্মক ক্রিয়া কোনটা আমরা কিভাবে চিনব? সহজ কথায় যদি বলি, যে ভার্বের অবজেক্ট থাকবে তার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট থাকলে তার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট আগে দেখেন, আজকের ক্লাস কিন্তু প্রথম পর্যায়ে 10-20 মিনিট আমার কথা শুনতে হবে, না হলে কিন্তু পুরো ক্লাস আপনি কষ্ট পেতে পারেন। তো যাই হোক, দেখেন সহজ কথায় অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব। এই যে যে মেইন ভার্বগুলো আমরা দেখলাম, এই মেইন ভার্বগুলোর যদি অবজেক্ট পাওয়া যায় তাহলে সেটার নাম হয়ে যাবে, এই মেইন ভার্বের নাম হয়ে যাবে আবার কি বলেন? ট্রানজিটিভ। আর যদি অবজেক্ট না পাওয়া যায় তাহলে সেই মেইন ভার্বের নাম হয়ে যাবে ইনট্রানজিটিভ। এইটুকু আগে প্রথমে বুঝতে হবে। তার মানে আমরা যে তিন ক্যাটাগরি মেইন ভার্ব খুঁজে পাই, এই মেইন ভার্বগুলোকে আর দুটি নাম দেওয়া যায়। এক হয় সেটা ট্রানজিটিভ, না হয় সেটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কখন? যখন অবজেক্ট থাকবে। তাহলে আমাদেরকে অবজেক্ট চিনতে হবে, আমরা একটু পরে অবজেক্ট চেনার বিষয়ে কথা বলবো। ওকে, এখন আসি আমরা একটু ক্যাটাগরিটা দেখে নিই। ট্রানজিটিভ ভার্বের ক্যাটাগরি আছে হলো পজিটিভ ভার্ব, আছে কগনিটিভ ভার্ব, আছে ফ্যাক্টেটিভ ভার্ব, নানান রকম ভার্ব আছে। তিন প্রকার
আছে আরও একটা আছে, এই তিন প্রকারই আমরা পড়বো, কজেটিভ, কগনিটিভ, ফ্যাক্টিটিভ। কমন ভার্ব আরেকটা আছে। ইনট্রানজিটিভ ভার্বগুলো কি? যে ভার্বগুলোর অবজেক্ট পাওয়া যাবে না। তো ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে আমরা দেখব লিঙ্কিং ভার্ব, কপুলা ভার্ব বা কপুলেটিভ ভার্ব। একই নাম নানানভাবে বলা যেতে পারে, এই জন্য লিঙ্কিং ভার্বের অন্যান্য নাম কি? কপুলা বা কপুলেটিভ ভার্ব। এখন আসেন আমরা এই সংজ্ঞাটা ক্লিয়ার করব, ট্রানজিটিভ ইনট্রানজিটিভের পার্থক্যটা। সো এইটা ক্লিয়ার করতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কি জিনিস। কেন অবজেক্ট জানতে হবে? কারণ হচ্ছে আমরা এখানেই বলছি যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ চেনার ক্ষেত্রে এই শব্দটার দিকে তাকান, বলা হচ্ছে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ আর অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। তাহলে অবজেক্টই যদি না চিনেন তাহলে কি করে আপনি বের করবেন যে সেটা ট্রানজিটিভ কিনা? এখন আসেন, তাহলে আমি এখন অবজেক্ট চেনার উপায় নিয়ে লিখছি। আপনারা অবজেক্ট চেনার উপায় জাস্ট একটু লিখে নেন। অবজেক্ট চেনার উপায় হচ্ছে বাক্যের মেইন ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসাবে যে নাউন বা প্রোনাউন পাওয়া যাবে এটার নামই হলো অবজেক্ট। ব্যাস, তার মানে আমরা পেয়ে গেলাম বাক্যের মেইন ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করে অবজেক্ট হিসাবে যদি নাউন বা যা পাওয়া যাবে সেটা যদি নাউন প্রোনাউন হয় তাহলে সেটার নাম হলো অবজেক্ট। এটা হলো অবজেক্ট হওয়ার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো অবজেক্ট হয় সাবজেক্ট থেকে ভিন্ন কিছু। অবজেক্ট হয় সাবজেক্ট থেকে ভিন্ন কিছু। অবজেক্ট কি? সাবজেক্ট থেকে ভিন্ন কিছু। এরপর আসেন আরেকটা কথা বলি যে সাবজেক্টের বিষয়ে একই বা অতিরিক্ত শব্দগুলো কমপ্লিমেন্ট। ওকে, আমরা এই জিনিসটা এখন বোঝাবো যে অবজেক্ট কি আর কমপ্লিমেন্ট কি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি। আমরা অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্যটা এখন আলোচনা করছি। দেখেন, তাহলে অবজেক্ট হচ্ছে আমরা পাবো কিভাবে? অবজেক্ট পাবো মেইন ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করে। যেমন আমরা উদাহরণ করি, একটা উদাহরণ যদি সলভ করি, হি গেভ মি আ পেন। এই উদাহরণটাতে ভালো করে একটু বোঝার চেষ্টা করব। এই গেভ শব্দটা হচ্ছে এখানে একা একা আছে, তার মানে এটা হলো একটা মেইন ভার্ব বা ভি1। ওকে, মেইন ভার্ব চেনার আরো কয়েকটা ক্লু আছে, আমি ক্লুগুলো সংক্ষেপে বলে দিই। কোথায় যদি সরাসরি ভি1 পান সেটা মেইন ভার্ব হতে পারে। তারপরে আপনি যদি অক্সিলারি প্লাস ভি1 পান সেটা মেইন ভার্ব হতে পারে। তারপরে আপনি যদি অক্সিলারি প্লাস ভি3 পান মেইন ভার্ব হতে পারে। অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, এটাকে আপনারা মেইন ভার্ব বলতে পারবেন। এইটা হলো ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী, মডার্নের হিসাব আলাদা। আচ্ছা দেখেন, ট্রেডিশনাল ব্যাকরণ অনুযায়ী এইভাবেই আপনারা মেইন ভার্বকে সার্চ করবেন। এখন আসি, এই যে গেভ এটা ভি1 বা ভি2, সরি ভি1 অথবা ভি2 দুইটা দিলাম এখানে, তাহলে ভি2। সো এইটা হলো মেইন ভার্ব। প্রথম কথা আপনি এটা চিনলেন মেইন ভার্ব। এখন আপনাকে পরীক্ষার হলে প্রশ্ন করবে এটা যদি মেইন ভার্ব হয় তাহলে এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। সেই জন্য আপনাকে প্রশ্ন করতে হবে এই ভার্বকে, ভার্বের পরে অবজেক্ট আছে কিনা খুঁজে বের করতে হবে। সবাই বলেন তো এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? গেভ ভার্বকে, বাক্যের মেইন ভার্বকে প্রশ্ন করবেন হোয়াট বা হুম দিয়ে। তার মানে কাকে দিয়েছিল বা কি দিয়েছিল প্রশ্ন করেন। হোয়াট গেভ কি দিয়েছিল, হুম গেভ কাকে দিয়েছিল। যদি হুম দিয়ে আনসার করেন উত্তরটা পাওয়া যাচ্ছে মি, অবশ্যই মি। আর মি একটা নাউন বা প্রোনাউনের মধ্যে পড়ছে, অতএব এইটা হলো একটা অবজেক্ট, যেটাকে বলা হয় ব্যক্তিবাচক অবজেক্ট। আরেকটা হলো এ পেন, এইটা হলো দেখেন কি দিয়েছিল, কি দিয়েছিল হট দিয়ে প্রশ্ন করেন, তাহলে একটা পেন বা একটা কলম দিয়েছিল, তার মানে এইটাও একটা অবজেক্ট। যে পেন বা কলমটা হচ্ছে একটা নাউন বা প্রোনাউন। তাহলে এই সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে। অবজেক্ট দুইটা থাক আর একটা থাক, অবজেক্ট থাকলেই হলো, কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকলেই সেই ভার্বের, ওই সেন্টেন্সের ভার্বের নাম হবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই গেভ ভার্বটা হচ্ছে এখানে ট্রানজিটিভ। গেভ ভার্বটা কি বলেন? ট্রানজিটিভ। গেভ ভার্বটা ট্রানজিটিভ। বিষয়টা ক্লিয়ার? তার মানে আমরা এখানে ট্রানজিটিভ ভার্ব পাওয়ার জন্য প্রথম কথা হলো অবজেক্ট খুঁজে বের করব। তার মানে এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট আছে।
এটা হলো হটের উত্তর, মানে হোয়াট গেভ কি দিয়েছিল, আনসার এ পেন। হুম গেভ কাকে দিয়েছিল, আনসার হচ্ছে আমাকে। এই মিটা হচ্ছে এটা একটা ব্যক্তিবাচক অবজেক্ট। কোন সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট এভাবে থাকে তাহলে বস্তুবাচক অবজেক্টকে ধরবেন ডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক অবজেক্টে ডিরেক্ট অবজেক্ট। আর যদি একটা মাত্র অবজেক্ট থাকে তাহলে সেটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যদি দুইটা অবজেক্ট থাকে বস্তুবাচকটা ডিরেক্ট, ব্যক্তিবাচকটাকে বলবেন ইনডিরেক্ট। আর একটাই অবজেক্ট যদি থাকে তাহলে সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক, ওটাকে বলবেন ডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? অবজেক্ট হলো দুই প্রকার, একটা হলো ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। এই যে হোয়াট দিয়ে নর্মালি পাওয়া যায় ডিরেক্ট, হুম দিয়ে পাওয়া যায় ইনডিরেক্ট। কিন্তু কোনো বাক্যে যদি একটাই অবজেক্ট থাকে তাহলে সেটা আর ডিরেক্ট ইনডিরেক্ট বলার প্রয়োজন নাই, সেটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আমরা অবজেক্ট চিনে নিলাম, অবজেক্ট চিনে নিলাম। এখন আসি কমপ্লিমেন্ট কি জিনিস। দেখেন এই দুটো উদাহরণের পার্থক্য করলে আপনি অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্যটা একদম সহজে পানির মতো বুঝে যাবেন। হি টেক্স এ বুক, এইখানে কি নিয়েছিল, একটা বই নিয়েছিল। হি ইজ এ স্টুডেন্ট, আপনি যদি এটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করেন যে সে হয় কি, তাহলে আপনি আনসার পাবেন এই স্টুডেন্ট। কিন্তু সমস্যা হলো এই যে সাবজেক্টের সাথে এই অংশটা একই জিনিস, যে হি সেই স্টুডেন্ট, তার মানে এটাকে আর অবজেক্ট বলতে পারবেন না। অবজেক্ট হলো সাবজেক্ট থেকে ভিন্ন জিনিস, যেটা এই উদাহরণে ঘটেছে। হি আর বুক একই জিনিস না, কিন্তু এখানে যে হি সেই স্টুডেন্ট, অতএব এটা হলো কমপ্লিমেন্ট। আর এই কেসটা ঘটেছে বি ভার্বের ক্ষেত্রে। যতই আপনি এটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করেন, আনসার হিসাবে এটা মিলে গেল, ওকে, আনসার হিসাবে নাউন প্রোনাউন হলো, তাও এটাকে অবজেক্ট বলা যাবে না। এটা হলো অ্যাডভান্স লার্নিং শেখাচ্ছি। অবজেক্ট বলতে হলে অবজেক্ট হবে সাবজেক্ট থেকে ভিন্ন কিছু। তার মানে এই যে হি টেক্স এ বুক, হি আর বুক এটা আলাদা জিনিস, অতএব এইটাকে আপনি অবজেক্ট বলতে পারবেন, মানে এটা হলো ট্রানজিটিভ ভার্ব। আর এখানে যখনই আপনি বলতেছেন হি ইজ আই স্টুডেন্ট, এইটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। কারণ হলো এটা অবজেক্ট না, এটা হলো কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? এই হি এর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, হি এর কমপ্লিমেন্ট। আশা করি বিষয়টা ক্লিয়ার। তার মানে অবজেক্ট হলো সাবজেক্ট থেকে ভিন্ন জিনিস, আর কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের সাথে একই বিষয় বা সাবজেক্টের অতিরিক্ত কোনো কথোপকথন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, সাবজেক্ট আর অবজেক্ট সম্পর্কে ধারণা ক্লিয়ার। এই লাইনটা আমরা মুছে দিলাম। এখন একটু একটু করে আপনাদের সাথে উদাহরণে যাওয়ার চেষ্টা করব, যাতে জিনিসগুলোকে আরো ভালো করে বোঝানো যায়। ওকে, শুরু করা যাক এক্সাম্পল দিয়ে আলোচনা। প্রশ্ন 1, প্রশ্ন 1 আনসার করবেন সাদিয়া মিসবাউল আনাম। Which of the following makes correct use of transitive verb? Correct use of transitive verb. নিচের কোনটা makes correct use of transitive verb? Transitive verb এর ব্যবহার করছে। 1 নাম্বার বিল্লাল হোসেন, কোথায় ট্রানজিটিভ ভার্ব? দ্য পুলিশম্যান স্টপ দ্য কার। ইয়েস, এইটা ট্রানজিটিভ ভার্ব। কিভাবে? আপনি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করবেন। ট্রানজিটিভ মানে প্রশ্ন কি দিয়ে করব? হোয়াট অথবা হুম দিয়ে আমরা প্রশ্ন করব। যে হোয়াট স্টপড, কি দাঁড় করিয়েছিল? আনসারটা হচ্ছে দ্য কার। অতএব এই কার আর পুলিশ আলাদা জিনিস, দুটো আলাদা জিনিস, অতএব এটা হলো অবজেক্ট। আর এখানে স্পিক্স লাউডলি, এখানে কোনো অবজেক্ট নাই, এখানে অবজেক্ট নাই। এখানে কিন্তু হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে মিলছে না। হাউ ডু ইউ ডু, এখানেও সুযোগ নাই। সাম অফ দ্য গার্লস ওয়ার ভেরি এক্সপেন্সিভ, এই এম ইজ আর ওয়াজ আর বি ভার্বগুলো থাকলে সেটা সাধারণত ট্রানজিটিভ ভার্ব হওয়ার কোনো সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছেন 1 নম্বর প্রশ্নটা। মিস বাউল 2 নাম্বার, হোয়াট টাইপ অফ ভার্ব ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? এই আন্ডারলাইন করা শব্দটা কোন ধরনের ভার্ব? এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? বের করেন, একটু দ্রুত করতে হবে। হোয়াট টাইপ অফ ভার্ব ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। সো এটা মেইন ভার্ব। মেইন ভার্ব চেনার উপায় হচ্ছে এটা হলো ভি1 আকার আছে। মেইন ভার্ব চেনার আপনার 5টা রূপ পাবেন। মেইন ভার্বের এই 5টা রূপ পাবেন। একটা হলো ভি1, একটা হলো ভি2, আরেকটা হলো অক্সিলারি প্লাস ভি1, আরেকটা হলো অক্সিলারি প্লাস ভি3, আরেকটা হলো অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই 5টা স্টাইলে মেইন ভার্বকে পাওয়া যায়। সো এখানে ভি1 আকার আছে প্লে।
সো কি খেলার কথা বলতেছে, হোয়াট দিয়ে প্রশ্ন করলে ফুটবল, অতএব এটা হলো ট্রানজিটিভ। গুড, সি নাম্বার আনসার, আপনারা পারছেন। 3 নাম্বার আনসার করেন, মাদার অথবা ফাদার লাভস মি। 3 নাম্বার, এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ মুখে আসলেই প্রথমে বের করতে হবে অবজেক্ট আছে কিনা, আর সেটা প্রকৃত অবজেক্ট হতে হলে সাবজেক্ট থেকে ভিন্ন জিনিস হবে। তাহলে অবজেক্ট হওয়ার শর্ত দুইটা, একটা হলো হোয়াট বা হোম দ্বারা প্রশ্নের উত্তর হিসাবে মিলবে, যেটা নাউন বা প্রোনাউন হবে। আরেকটা শর্ত হলো সেটা সাবজেক্ট থেকে ভিন্ন কিছু হতে হবে। অবজেক্ট হওয়ার যোগ্যতা কিন্তু দুটি পার্টস অফ স্পিচের, নাউন অথবা প্রোনাউন। পুরো ক্লাস মনোযোগ দিয়ে শুনলে এখান থেকে আপনি যে কোনো পরীক্ষাতে প্রশ্ন কমন পাবেন, যে কোনো পরীক্ষাতে, কারণ আমরা ওইভাবে রিসার্চ করে গবেষণা করে এক্সপার্ট ইংলিশ বই লিখেছি, আর সেই বই থেকে কিন্তু আমরা এগুলো পড়াচ্ছি। 3 নাম্বার আনসার হচ্ছে বি, ইনট্রানজিটিভ। বলছেন হচ্ছে ফাদার লাভস মি, ইনট্রানজিটিভ বলছেন নূরজাহান। নো, এটা তো ট্রানজিটিভ ভার্ব। এই যে আপনি যদি হুম দ্বারা প্রশ্ন করেন, কাকে, কাকে বাবা ভালোবাসে, আমাকে, মি অপশনটা পাচ্ছেন না, ডাইরেক্ট অবজেক্ট একাই আছে, অতএব এটা হলো ডিরেক্ট অবজেক্ট, একা একা থাকলে ডিরেক্ট অবজেক্ট। আর এইখানে ফাদার আর মি তো আলাদা, দুইজন তো একই জিনিস না, অতএব এটা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, এটার অবজেক্ট আছে এখানে, কিন্তু মিটা অবজেক্ট। আল আমিন সাগর অবজেক্ট। কেন মি অবজেক্ট? কারণ এই মি আর ফাদার তো ভিন্ন জিনিস, যে মি সেই তো ফাদার না, আলাদা তো। আবার এটা হোয়াট দিয়ে প্রশ্ন করে, হুম দিয়ে প্রশ্ন করে পাচ্ছেন যে কাকে ভালোবাসে বাবা, কাকে ভালোবাসে, আনসার হলো মি, আমাকে ভালোবাসে। তার মানে হুম দিয়ে প্রশ্ন করে মিলে গেছে, আর সাবজেক্ট থেকে ভিন্ন জিনিস, অতএব এটা হলো একটা অবজেক্ট। আর অবজেক্ট আছে মানে এই ভার্বের নাম হলো ট্রানজিটিভ ভার্ব। আরো উদাহরণ সলভ করেন। 4 নাম্বার, দ্য বয় রিডস আ বুক। দ্য বয় রিডস আ বুক, বলেন কি হবে? 4। দ্য বয় রিডস আ বুক। ঝটপট আনসার করতে হবে। এই যে রিডস, এটা হলো মেন ভার্ব, ভি1 আকারে আছে। সো বালকটি কি পড়ে, হট দিয়ে প্রশ্ন করলে আনসার পাচ্ছেন এই বই পড়ে, অতএব এটা হলো অবজেক্ট পাওয়া যাচ্ছে, ট্রানজিটিভ ভার্ব। আনসার হলো সি নাম্বার, অবজেক্ট পাওয়া যাচ্ছে, অতএব এটা হলো ট্রানজিটিভ ভার্ব। ওকে, 5 নাম্বার বলেন, দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, বলেন। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি আনসার হবে? দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দ্য ভার্ব ইজ হিয়ার। এখানে ওপেন্ড, দেখেন এই যে এটা যদি আপনি হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করেন তাহলে কিছু আনসার আসে কিনা ভালো করে বুঝি আগে। হোয়াট অথবা হোম, আপনি যদি বলেন হোয়াট ওপেন্ড, কি ওপেন হয়েছিল, উত্তরটা আপনি পাচ্ছেন যে দরজা ওপেন হয়েছিল, ঠিক আছে, কিন্তু এই উত্তরটা অবজেক্ট নয়, এটা সাবজেক্ট। আবার বলে দিচ্ছি, আপনি যদি হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করে উত্তর পান, কিন্তু সেই উত্তরটা ভার্বের আগে থাকে, তাহলে আগে থাকলে এটার নাম সাবজেক্ট। তাহলে এখানে আমরা আরও একটা জিনিস শিখে নিলাম অ্যাডভান্স লার্নিংয়ে, সেটা হলো হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় ভার্বের পরে, কিন্তু যখনই ভার্বের আগে পাবেন তখন সেটার নাম হলো সাবজেক্ট। ভার্বের আগে পাওয়া গেলে সাবজেক্ট। অতএব বুঝতেই পারছি যে এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই এখানে অটোমেটিক্যালি। তাহলে এটা কিসের আনসার? এইটা হলো হাউ এর আনসার। হাউ ওপেন্ড মানে কিভাবে ওপেন হয়েছিল, অটোমেটিক্যালি। সো এখানে আমি আরেকটা কথা এক্ষুনি বলে দেই, সেটা হলো হাউ, আমি এই উদাহরণগুলো মুছে দিচ্ছি। হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এগুলো দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবেন সেই উত্তরটা হলো অ্যাডভার্ব। সেই উত্তরটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব, সেই উত্তরটা অ্যাডভার্ব। হোয়াট অথবা হোম দিয়ে যে উত্তরটা পাওয়া যায় সেটা হয় হলো, সেটার নাম হলো অবজেক্ট। ব্যাস। তাহলে এইখানে এটা যদি হাউ ওপেন্ড, হাউ দ্বারা প্রশ্ন করে মিলাতে পারেন, তাহলে এই অবস্থানটার নাম হচ্ছে অটোমেটিক্যালি। কিভাবে ওপেন হচ্ছে? অটোমেটিক্যালি, স্বয়ংক্রিয়ভাবে। অতএব এটা হলো একটা অ্যাডভার্ব, এটা হলো একটা অ্যাডভার্ব। ওকে, আমরা আরেকটা প্রশ্ন বুঝে গেছি, এরপরটা আসেন। এইগুলো সিঙ্গেল ভার্ব দিয়ে আপনাকে জিজ্ঞেস করছে হুইচ ওয়ান ইজ ইনট্রানজিটিভ ভার্ব, নিচের কোনটা ইনট্রানজিটিভ ভার্ব, একটা সিম্পলি ভার্ব দিয়ে জিজ্ঞেস করছে নিচের কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। এর মানে হলো কোন ভার্বের পরে আপনি
কোনো অবজেক্ট পাবেন না, নর্মালি অবজেক্ট পাবেন না। সেটা কোনটা? হুইচ ওয়ান ইজ ইনট্রানজিটিভ ভার্ব, নিচের কোনটা ইনট্রানজিটিভ ভার্ব? আনসার হচ্ছে 4 নাম্বার, এই রাইজ, রাইজ, রাইজ। আর বাকিগুলো ট্রানজিটিভ ভার্ব। কারণ আপনি যদি বলেন যে হোয়াট রেইজ, কি উঠানো হয়েছিল, রেইজ মানে উত্তোলন করা, কি উত্তোলন করা হয়েছিল, আপনি একটা আনসার পাবেন, যে কোনো কিছু উত্তোলন করা যায়। কি সেট করা হয়েছিল, যে কোনো কিছু উত্তর করা যায়। লে মানে রাখা, কি রাখা হয়েছিল, আপনি যে কোনো কিছু উত্তর পাবেন, বই রেখেছিল, খাতা রেখেছিল, অতএব এগুলো ট্রানজিটিভ। কিন্তু রাইজ মানে ঘুম থেকে ওঠা, সো এটা তো ঘুম থেকে ওঠা, এই ক্ষেত্রে আপনি সরাসরি অবজেক্ট পাবেন না। দ্যাটস ওয়াই এটা ডি নাম্বার হচ্ছে নর্মালি ইনট্রানজিটিভ ভার্ব। এগুলো সেন্টেন্স আকারে না দিয়ে সরাসরি আপনাকে দিতে পারে। ওকে, এরপর আসেন কোশ্চেন নাম্বার 7। আমরা এমসিকিউ দিয়ে জিনিসগুলোকে আরো ক্লিয়ার করছি। 7 নাম্বার প্রশ্ন, হাজার হাজার এমসিকিউ পাবেন এখানে। আমরা এখানে নর্মালি যতগুলো এমসিকিউ দিয়ে আপনাদের বোঝানো যায় সেগুলো বোঝাচ্ছি, আর বইতে তো আছেই। 7 বলেন, 7, কোশ্চেন নাম্বার 7। আলাউদ্দিন সাহেব আছেন আমাদের সাথে। আজকের ক্লাসটা উন্মুক্ত ক্লাস, যে কেউ চাইলে শেয়ার করে দিতে পারেন, নো প্রবলেম। আপনার ফ্রেন্ডসরা যারা বেসিক টু অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলো সম্পর্কে জানতে চায় তাদেরকে আপনারা জানানোর উদ্দেশ্যেও ক্লাসটা শেয়ার করতে পারেন। আব্দুল্লাহ আল বাশার, 7-এর উত্তর হচ্ছে 1, ইনট্রানজিটিভ, রাইট, ইনট্রানজিটিভ। ফায়ার বার্নস, আগুন জ্বলে। এখন আপনি দেখেন এখানে এর পরে তো কিছু নাই, কিছু তো এমনিই নাই, তাহলে কিছু নাই মানে সেটা অবশ্যই ইনট্রানজিটিভ। অবজেক্ট তো নাই, অবজেক্ট না থাকলে সেটার নাম কি? ইনট্রানজিটিভ। রায়হানুল, 7-এর বি কেন? ট্রানজিটিভ হবে না তো। যদি আপনি প্রশ্ন করেন বার্নসকে, ফায়ার বার্নস, আগুন জ্বলছে, এখন যদি বলেন যে কি জ্বলছে, তাহলে আপনি আনসার পাবেন ফায়ার। তো এইখানে ভার্বের আগে যদি উত্তরটা পেয়ে যান হট দিয়ে প্রশ্ন করে, তো সেটার নাম সাবজেক্ট, আমরা আগেই বলেছিলাম। তার মানে এখানে আরো একটা জিনিস আপনাদের লিখে দেই, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করে ভার্বের আগে, ভার্বের আগে পাবেন হলো সাবজেক্ট, ভার্বের আগে পাবেন সাবজেক্ট। তার মানে এই সেন্টেন্সটাতে এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছেন, কিন্তু এটা হলো সাবজেক্ট, এটা কোনো অবজেক্ট নয়। নেক্সট 8 নাম্বার, হি স্লিপস। একইভাবে স্লিপের পরে কোনো কিছু আছে? কোনো কিছু নাই, অতএব নাই মানে চোখ বুঝে আপনি এটাকে বলতে পারেন ইনট্রানজিটিভ, কোনো অবজেক্ট নাই। এই একই রকম এটা 9 নাম্বার, হি স্লিপস, এরপরে কোনো কিছু নাই, অবজেক্ট নাই, কোনো কিছু নাই, অবজেক্ট নাই, কোনো কিছু নাই, অবজেক্ট নাই। রিভার ফ্লোস, কোনো কিছু নাই, অবজেক্ট নাই, অতএব এগুলো হচ্ছে সব ইনট্রানজিটিভ। অবজেক্ট না থাকলে সব কি বলেন? ইনট্রানজিটিভ। অবজেক্ট না থাকলেই ইনট্রানজিটিভ। তো 7-এর আনসার ছিল 1 এবং 8-এর আনসার বলেছি কোনটা? 8-এর আনসার স্লিপস, এটা হলো ভার্ব। ও স্লিপ হলো সরাসরি ভার্ব চাইছে, সহজ। 9-এর আনসার হলো ইনট্রানজিটিভ। 10 নাম্বারটা বলেন, একটু কঠিনের মধ্যে সহজ। 10 নাম্বারটা বলেন, 10। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হোয়ার দ্য ভার্ব ইজ ইউজড ইনট্রানজিটিভলি। মানে আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভের ডিটেইলস আলোচনা করছি আজকে, কোন জায়গার ভার্বটা ইনট্রানজিটিভ ভাবে ব্যবহার করা আছে, ইনট্রানজিটিভ। হি স্পিক্স দ্য ট্রুথ, হি স্পোক দ্য ট্রুথ, সে কেমন কথা বলেছিল? সত্য কথা বলেছিল, অতএব এইটা হলো ট্রানজিটিভ ভার্ব, মানে অবজেক্ট আছে। আই ফিল এ সিভিয়ার পেইন, আমি কি অনুভব করি? সিভিয়ার পেইন অনুভব করি, তার মানে এটাও অবজেক্ট আছে। রিং দ্য বেল, বেলটি বাজাও, কি বাজাও? বেলটি বাজাও, এটা অবজেক্ট আছে। দ্য শিপ সাঙ্ক র্যাপিডলি, স্যাঙ্ক র্যাপিডলি, এইখানে দেখেন কি ডুবেছিল? শিপ ডুবেছিল, কিন্তু এটা তার অবজেক্ট হইতে পারে না। হোয়াট দিয়ে আনসার পাচ্ছেন, কিন্তু আগে আগে আনসার পেলে তো এটা সাবজেক্ট, অতএব এখানে যেটা আছে সেটা হলো অ্যাডভার্ব আছে, অতএব আনসারটা হচ্ছে 4। 10-এর উত্তর 4। 10-এর উত্তর কি বলেন? 4 নাম্বার হলো ইনট্রানজিটিভ। নূরজাহান রিমা সহ অনেকে আনসার করেছেন, গুড, সবাই উত্তর করতে পারছেন আশা করি। আর এগুলো অনেক প্রশ্ন আছে এখানে, আমরা আর আলোচনা করলাম না, এটা অলরেডি করেছি, লাস্ট দিয়ে এটা করেছি। দেখেন কোশ্চেনগুলো কিন্তু সহজও আসতে পারে, কঠিনও আসতে পারে। এটা একটু করেন, 13 নাম্বারটা, 13। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, সে একটা গাছের নিচে শেল্টার নিল। হিয়ার দ্য ভার্ব টুক, এখানে টুক ভার্বটা কি? হিয়ার দ্য ভার্ব টুক, একই রকম। সো এখানে যদি বলেন যে কি নিল, আনসারটা পাচ্ছেন শেল্টার, মানে আশ্রয় নিল, অতএব এটা সাবজেক্ট থেকে ভিন্ন জিনিস, এটা হলো ট্রানজিটিভ ভার্ব। সহজ কথা ট্রানজিটিভ। তাসনিয়া আলাউদ্দিন রাইট আনসার করেছেন 13 নাম্বার। তাহলে আপনারা পারছেন। তাহলে আমরা ট্রানজিটিভ ইন্টারজেটিভের একদম কোর পার্থক্যটা অলরেডি ক্লিয়ার করে ফেলেছি, আশা করি বিষয়টা ক্লিয়ার।
তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভের পার্থক্যটা আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ। 5 সেকেন্ড বিরতি দিয়ে পরের অংশে যাচ্ছি। ওকে, আমরা আস্তে আস্তে কিন্তু টপিকের মধ্যে কঠিন টার্মসে ঢুকবো। নর্মালি প্রথম দিকে জেনারেল নিয়ে আলোচনা করি, আস্তে আস্তে কঠিনে ঢুকবো। ওকে, এবার আসি ট্রানজিটিভ ভার্বের প্রকারভেদগুলো কি কি। এই যে আমরা অবজেক্ট সহ যে ভার্বগুলোকে চিনলাম ট্রানজিটিভ ভার্ব, এখান থেকে যে উদাহরণগুলো দিয়েছি এর চেয়ে কঠিন উদাহরণ আসবে না, এগুলো জানলেই যথেষ্ট। ট্রানজিটিভ ভার্বের প্রকারভেদগুলো হচ্ছে মোট 4 প্রকার। কি কি? কমন ভার্ব, কজেটিভ ভার্ব, কগনিটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব। আরও আছে, কিন্তু আমরা এই 4টা আলোচনা করব। আমাদের পরীক্ষার জন্য এই 4টাই যথেষ্ট। কি কি? কমন ভার্ব, কজেটিভ ভার্ব, কগনিটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব। চলুন একটা একটা করে আলোচনা করি। প্রথমেই কমন ভার্ব এবং কজেটিভ ভার্বের পার্থক্যটা একটু দেখব। কমন ভার্ব এবং কজেটিভ ভার্বের পার্থক্যটা কি? কমন ভার্ব আর হলো কজেটিভ ভার্ব। ওকে, কমন ভার্ব, কজেটিভ ভার্ব দুইটার পার্থক্য হচ্ছে কমন ভার্বের বাংলা হলো যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে করে সেটা হলো কমন ভার্ব। ওকে, যে ভার্বের কাজ সাবজেক্ট অন্যকে দিয়ে করায় সেটা হলো কজেটিভ। ব্যাস, এই দুটুকু কথা জানলেই আপনার জন্য এই আলোচনাটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে কমন বা পজিটিভ, প্রথম কথা হলো উভয় ট্রানজিটিভ ভার্বের একটা পার্ট। তো ট্রানজিটিভ ভার্বকে আবার ক্যাটাগরি করা যায় 4টা ভাগে। মানে যে সমস্ত ভার্বের অবজেক্ট আছে, তার মানে ট্রানজিটিভ আসছে কোথা থেকে? মেইন ভার্ব থেকে, তাই না? সো মেইন ভার্বের ট্রানজিটিভ ভার্বটাকে আবার 4 ভাগে ভাগ করেছি আমরা। সেটা কি কি হতে পারে? কমন, পজিটিভ। এখন আমরা উদাহরণ দিয়ে বুঝাই। আই ইট রাইস, সহজ উদাহরণ দিয়ে দিই। এখানে আমি ভাত খাই, তার মানে এখানে ভাত খাওয়ার কাজটা সাবজেক্ট নিজে করছে। আর একটা হচ্ছে আই ফিড দ্য বেবি, আমি শিশুটিকে খাওয়াই। তো দুই জায়গাতেই খাওয়ার কাজ। এই দুটো ভার্বের পার্থক্যটা হলো একটা কমন ভার্ব, একটা পজিটিভ ভার্ব। কোনটা কমন বলেন তো, আর কোনটা পজিটিভ বলেন? দেখেন এইখানে ইট বা খাওয়ার কাজটা সাবজেক্ট নিজে করছে। যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে করে সেটা কমন ভার্ব। তার মানে এই ইট হলো কমন ভার্ব। এটার অবজেক্ট আছে রাইস। যেহেতু ট্রানজিটিভ তো বটেই, দুইটাই ট্রানজিটিভ, কিন্তু ট্রানজিটিভের মধ্যে আবার ক্যাটাগরি করলাম। ট্রানজিটিভের মধ্যে এটা হলো কমন ভার্ব আর এটা হলো পজিটিভ। আই ফিড দ্য বেবি, এখানে খাওয়ার কাজটা আই করতেছে না, বরং আই হলো খাওয়াচ্ছে, কিন্তু খাচ্ছে কে? বেবি। তার মানে অন্যের দ্বারা করা হচ্ছে, অবজেক্ট দ্বারা করা হচ্ছে। অবজেক্ট দ্বারা যে ভার্বের কাজটা সম্পূর্ণ করা হয় সেই ভার্বটার নাম হলো পজিটিভ। তার মানে এটা হলো পজিটিভ আর এটা হলো কমন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝা গেছে কিনা? তাহলে আমরা আরেকটু অ্যাডভান্স আগাতে পারবো। ক্লিয়ার? তাহলে কমন ভার্ব হচ্ছে যে ভার্বের কাজ নিজে করবে সাবজেক্ট, আর পজিটিভ ভার্ব অন্যের দ্বারা হবে। এখন কমন আর পজিটিভ ভার্বের কিছু এক্সাম্পল দেখলে আমাদের জিনিসগুলো আরও সহজ হবে। যেমন ইট মানে নিজে খাওয়া, সাবজেক্ট নিজে খাবে। ফিড মানে অন্যকে খাওয়ানো, সাবজেক্ট অন্যকে খাওয়াবে। আচ্ছা, লার্ন মানে নিজে শেখা। আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ নিজে শিখি। আই টিচ ইংলিশ, আমি ইংলিশ শিখাই, অন্যকে শেখাই। তার মানে হচ্ছে এখানে খেয়াল করবেন, বিভিন্ন জায়গাতে এই ভাইবা টাইবাটা যদি ধরে যে আপনি কি করতে পছন্দ করেন, আপনি বললেন যে আই লার্ন দ্য স্টুডেন্ট, ভুল কথা। আপনাকে বলবেন আই টিচ দ্য স্টুডেন্টস, মানে আমি ছাত্রদেরকে পড়াতে ভালোবাসি বা শেখাতে ভালোবাসি। অতএব এই পজিটিভ কোনটা কোনটা কমন ইউজ করতে হবে, এই জন্য এই ভাবগুলোর পার্থক্য আমাদেরকে জানতে হবে। তার মানে ইট হলো নিজে খাওয়া, ফিড হলো অন্যকে খাওয়ানো, এটা পজিটিভ। লার্ন নিজে শেখা, টিচ অন্যকে শেখানো। লাই নিজে কোথায় পড়ে থাকা, লে অন্য কোনো জিনিসকে কোথায় রাখা। সি মানে নিজে দেখা, শো মানে অন্যকে দেখানো। সিট মানে নিজে বসা, আর সেট মানে অন্য কোনো কিছুকে স্থাপন করা, বসানো। তার মানে এরপর ওয়াক মানে নিজে হাঁটা, আর একটা হচ্ছে ওয়াক মানে হাঁটানো, দুটোই হতে পারে। ওয়াক নিজেই পজিটিভ হতে পারে, নিজেই কমন হতে পারে। এরপর আর কয়েকটা লিস্ট দেখেন।
রাইজ মানে নিজে ঘুম থেকে ওঠা, আর রেইজ মানে অন্য কোনো কিছুকে ওঠানো, ডাইভ মানে হচ্ছে নিজে ডুব দেওয়া, ডিপ মানে কোনো কিছুকে ডুবানো। এটা হলো পজিটিভ ভার্ব। নো মানে নিজে জানা, আই ইনফর্ম মানে অন্যকে জানানো, মানে আই নো সামথিং আমি নিজে জানি, আর আই ইনফর্ম সামওয়ান মানে আমি কাউকে ইনফর্ম করলাম। বিলিভ মানে নিজে বিশ্বাস করা, আর কনভিন্স মানে অন্যের কাছে বিশ্বাস জন্মানো। আই কনভিন্স দেম, এই কনভিন্স হচ্ছে পজিটিভ ভার্ব। রিমেম্বার মানে মনে করা, আর রিমেম্বার মানে হচ্ছে মনে, রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া। তার মানে আই রিমেম্বার সামথিং আমি নিজে কিছু মনে করলাম, এটা কমন ভার্ব। আর আপনি যদি বলেন যে আমি কাউকে কোনো কিছু মনে করিয়ে দিলাম, আই রিমাইন্ড হিম মানে আমি তাকে মনে করিয়ে দিলাম। সো রিমাইন্ডটা হচ্ছে অন্যের দ্বারা ঘটছে, মনে করতেছে আসলে কি অন্য কেউ। সো এইভাবে পজিটিভ ভার্ব আর কমন ভার্বের পার্থক্য দেখলেন। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করার জন্য। 15 নাম্বারটা একটু পড়েন। 15 বলেন কি আনসার হবে? 15 নাম্বার প্রশ্ন। কি করে? ওকে, 15 আনসারটা হচ্ছে পজিটিভ। কিভাবে? এখানে বলছে মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন, মানে মা আমাকে ওষুধ খাওয়ালো, অর্থাৎ আমার দ্বারা ওষুধটি মা খাইয়ে নিল, মানে আমি নিজে ওষুধটি খেলাম। তার মানে এখানে কিন্তু এই মেক্সটা হচ্ছে পজিটিভ, মা নিজে খায়নি, মা আমাকে মেডিসিন নিয়েছে, মানে আমাকে মেডিসিন খাইয়েছে। তো এখানে আনসারটা হচ্ছে পজিটিভ ভার্ব। তার মানে এই মেক শব্দটা দ্বারা এখানে টেক ভার্বটাকে পজিটিভে রূপান্তর করা হয়েছে। যে এই টেক মেডিসিন কথাটার মানে হলো ওষুধ খাওয়া বা ওষুধ নেওয়া। সো এই ওষুধ নেওয়ার কাজটা কে করেছে? মি করেছে, কিন্তু উদ্যোক্তাকে মাই মাদার। তো আসল সাবজেক্টটা মাই মাদার হলেও এই মা কিন্তু নিজে ওষুধ নিচ্ছে না, নেওয়া হচ্ছে কাকে দিয়ে? আমাকে দিয়ে। অতএব এইটা হলো অবজেক্টকে দিয়ে কাজ করাচ্ছে মেক, এই মেকটা হলো পজিটিভ ভার্ব। মেকটা কোন ভার্ব? পজিটিভ ভার্ব। 16 নাম্বার বলেন। 16 হি রেইজড হিজ হ্যান্ড, এটা কি হবে? হি রেইজড হিজ হ্যান্ড, হি রেইজড হিজ হ্যান্ড, হি রেইজড হিজ হ্যান্ড, হিয়ার রেইজড। এখানে দেখেন হি রেইজড হিজ হ্যান্ড মানে সে তার হাত উত্তোলন করলো। তো আসলে এখানে উঠলোটা কি? এখানে সে নিজে উপরের দিকে উঠলো না তার হাত উঠলো? সে তার হাত উঠালো। সো এখানে ওঠার কাজটা কিন্তু হাত করেছে, সে করেনি। অতএব এটা হলো পজিটিভ ভার্ব, অবজেক্টকে দিয়ে কাজ করানো হয়েছে। 16 নাম্বার, এটাও আনসার ডি, পজিটিভ, রাইট। 16 নাম্বার, এটাও ডি আনসার। 17 ডিপ, ফিট, ফেল, রেইজ, সেট, এই ভার্বগুলো কোন ভার্ব? একটু আগেই দেখলাম এগুলো হচ্ছে ডিপ মানে অন্য কিছু ডোবানো, ফিড মানে অন্যকে খাওয়ানো, এগুলো সব হলো পজিটিভ ভার্ব। আনসার হচ্ছে সি নাম্বার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ পজিটিভ ভার্ব? নিচের কোনটা পজিটিভ ভার্ব? নিচের কোনটা পজিটিভ ভার্ব? আনসার হচ্ছে কজ, মানে কোনো কিছু ঘটানো, অন্য কিছু কোনো কিছু ঘটানো। সি নাম্বারটা 18 আনসার সি, কোনো কিছু ঘটানো। আই কজ সামথিং মানে এখানে হচ্ছে সেটা অন্য কিছু ঘটবে, বাট সাবজেক্ট থাকবে উদ্যোক্তা হিসাবে। সো এইটাও কিন্তু একটা পজিটিভ ভার্ব হিসাবে পড়বে। এবার আসি আজকের আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে পজিটিভ ভার্ব হিসাবে লেট, মেক, লিভ, হেল্প, এই শব্দগুলোর ব্যবহার। লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প, এইগুলোর ব্যবহার হলো। আপনারা জাস্ট খালি এই রুলসগুলো পড়লে আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে। এই জাস্ট প্রথম রুলসটা পড়েন, তাহলে আমরা এমসিকিউতে চলে যেতে পারবো। রুলসটা পড়েন, রুলসটা পড়ে নেন আপনারা। তার মানে পজিটিভ ভার্ব তৈরির ক্ষেত্রে আমরা বেশ কিছু অতিরিক্ত ভার্বের সাহায্য নিতে পারি। সেই ভার্বগুলো দিয়ে আমাদের কি কি নিয়ম আসবে আমরা রুলস 1 বলতে পারি। সেটা হলো সাবজেক্ট থাক বা না থাক, লেট অথবা মেক অথবা লিভ, এই তিনটা ভার্বের পরে অবজেক্ট থাকবে। অবজেক্টটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। এরপরে ইউজ করতে হবে V1। পরীক্ষার হলে আমাদেরকে এইটাই টার্গেট, এটাই খুঁজতে হবে, বসাতে হবে V1। প্রথম রুলস, এখানে আর কিছুই জানার নাই, এই নিয়মটুকু জানলেই আমাদের জন্য যথেষ্ট। উল্লেখ্য লেট, মেক, লিভ এগুলো টেন্স হিসাবে যে টেন্সেই থাকুক,
এরপরে অবজেক্টটা ব্যক্তি থাক বস্তু থাক ব্যবহার করতে হবে V1। একটা রুলস পড়লেন। রুলস 2, হেল্পের পর ব্যক্তি বস্তু অবজেক্ট যাই হোক V1 বা 2 প্লাস V1 দুইটাই হতে পারে। আরেকটা নিয়ম হলো সাবজেক্ট প্লাস হেল্পের পর অবজেক্টটা একই রকম ব্যক্তি বস্তু যাই হোক, এখানে নিয়ম দুটো, V1 অথবা 2 প্লাস V1 দুইটাই সঠিক। V1 মানে ভার্বের বেস ফর্ম, অথবা 2 প্লাস V1 দুটোই সঠিক। এর আদলে আমরা কিছু উদাহরণ সলভ করি। এই স্ট্রাকচারগুলোই কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। বলেন 19 নম্বর বলেন, এখন আপনাদের পালা, ঝটপট আনসার করবেন। 19 নম্বর, 19, দ্য এক্সামিনার মেড আস, এটা কোন নিয়মে পড়ছে? এই যে মেক, মেকের পরে অবজেক্ট আছে আস, ব্যক্তি আর বস্তু কোনো সমস্যা নাই, এখানে বসাবেন V1, তাহলে আনসারটা হবে শো, বি নাম্বার। এখন কিন্তু আমরা টেনে আগাবো, খুব দ্রুত চেষ্টা করবেন। লেট মেক লিভ, এরপরে অবজেক্ট থাক ব্যক্তি বস্তু যাই হোক হবে V1। 20 নাম্বার, দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস, 20 নাম্বার, খুব দ্রুত আনসার করবেন। দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস, এই যে লেট, লেটের পরে ব্যক্তি আছে, স্টুডেন্টস যাই থাক অবজেক্ট আছে, শূন্যস্থান V1, আনসার হচ্ছে বি নাম্বার। 20-এর আনসার বি, থিঙ্ক। 21, আওয়ার বস মেক আস, তাড়াতাড়ি বলেন। এই যে আওয়ার বস মেক আস, মেকের পরে অবজেক্ট আছে, ব্যক্তি বস্তু যাই থাক ব্যবহার করতে V1, আনসার হচ্ছে ওয়ার্ক। আওয়ার বস মেক আস ওয়ার্ক ভেরি হার্ড, কথাটার মানে হচ্ছে আমাদের বস আমাদেরকে দিয়ে কঠিন কাজ করিয়ে নেয়। 22, দ্য মাদার মেড হার বেবি, দ্য মাদার মেড হার বেবি, এটা অলরেডি আমরা পড়েছিলাম। মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাক তারপরে শূন্যস্থান দিলে ব্যবহার করতে হবে V1, আনসার হবে টেক, টেক। 23 নাম্বার, 23 নাম্বার, দ্য টিচার মেড দ্য চিলড্রেন, দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক, একই রকম দেখেন, মেডের পরে আছে মেক, মেড যেভাবেই থাক যে টেন্সেই থাক, তারপরে চিলড্রেন আছে, এরপরে V1, আনসার হবে রিড। 23-এর আনসার হবে রিড। হারি আপ, আনসার করতে হবে দ্রুত। 24, ডোন্ট লেট দোজ চিলড্রেন, কোন নিয়মে পড়ছে ভালো করে দেখেন, আবারও বারবার মনে রাখবেন। লেট মেক লিভ ব্যক্তিবস্তু যাই থাক V1, লেট মেক লিভ ব্যক্তিবস্তু যাই থাক V1, লেটের পরে দোজ চিলড্রেন আবারও V1, আনসার হবে ইট। বাংলা কি? ডু নট লেট দোজ চিলড্রেন ইট এ লট অফ ক্যান্ডি, মানে শিশুদেরকে প্রচুর পরিমাণে ক্যান্ডি খেতে দিও না। 25, লেট হিম ড্যাশ হোয়াট হি লাইকস, লেট হিম ড্যাশ হোয়াট হি লাইকস, এটা আনসার কি হবে? আবারও লেটের পরে ব্যক্তিবস্তু যাই থাক শূন্যস্থান দিয়েছে, আনসার হবে V1। সো 25-এর আনসার কি হবে বলেন? স্বপ্নিল ইসলাম রাকিব, আল আমিন সরকার, রোহানা, রোহানা আনসার করছেন, দ্রুত আনসার করবেন। 25-এর আনসার কি? 25-এর আনসার হচ্ছে 1 নাম্বার চুজ, চুজ হলো ভার্বের বেস ফর্ম, আর চয়েস এটা কিন্তু নাউন, সাবধান, নাউন তো হবে না, আমার লাগবে V1, এই যে দেখেন V1। 26, an irritation in his thought made him, এই যে মেক থেকে আসছে মেড, খুব সহজ, মেডের পরে অবজেক্ট আছে, তারপরে নেবেন V1, মানে হচ্ছে কোনটা আনসার হবে? আনসার হবে কফ, an irritation in his thought, আর তারপরে মেড হিম কফ, কফ হচ্ছে V1 হিসাবে আনসার হচ্ছে। 27, দ্য স্পিকার ফেইল টু মেক দ্য অডিয়েন্স, দ্য স্পিকার ফেইল টু মেক দ্য অডিয়েন্স, ঝটপট আনসার করেন। দ্য স্পিকার ফেইল টু মেক দ্য অডিয়েন্স, আবারও মেকের পরে ব্যক্তি আছে অডিয়েন্স, তাহলে আনসার হবে V1। V1 কোনটা? আনসার হচ্ছে লিসেন, লিসেন হচ্ছে V1। 27-এর আনসার হচ্ছে বি, লিসেন, V1। লেট মেক লিভ অবজেক্ট যাই থাক V1, বারবার বলতেছি একই কথা, আপনারাও কিন্তু পড়বেন আর মনে মনে মুখস্থ করবেন। 28 নম্বর বলেন, সরি এগুলো পারবেন তো সব। 29, 30 বলেন, 30, হি ডিড নট লেট মি, হি ডিড নট লেট মি, আবারও দেখেন লেটের পরে অবজেক্ট আছে ব্যক্তি, তারপরে হবে V1, V1 মানে আনসার হবে এ নাম্বার প্লে, 30 নম্বর আনসার হবে প্লে। 31, এ লট অফ মানি ইন দ্য পকেট মেক্স ওয়ান ড্যাশ হ্যাপি, 31 নাম্বার, অনেক পরিমাণে টাকা পকেটে থাকলে মেক ওয়ান ড্যাশ হ্যাপি, একজনকে সুখ অনুভূতি করায় বা ভালো লাগার অনুভূতি তৈরি করায়। সো এখানে আনসারটা হচ্ছে ফিল, মেকের পরে ব্যক্তিবস্তু যাই হোক, আনসার হবে V1 ফিল। এখন আসেন
তার মানে আমরা পজিটিভ ভার্ব তৈরিতে এগুলো দেখলাম। এবার দেখব পজিটিভ ভার্ব তৈরিতে হ্যাভ এবং গেটের ব্যবহার। পজিটিভ ভার্ব তৈরির ক্ষেত্রে হ্যাভ এবং গেটের ব্যবহার। আমরা যে পজিটিভের লিস্ট দিয়েছিলাম, পৃথিবীতে সকল পজিটিভ ভার্বের এরকম লিস্ট নাই, বা সকল ভার্বের পজিটিভ তৈরি করার মতো লিস্ট নাই, যে কারণে অন্যান্য ভার্বের সাহায্যে পজিটিভ তৈরি করা হয়। এবার আসেন হ্যাভ গেটের ক্ষেত্রে আসি। হ্যাভ গেট রুল নাম্বার 3, 3 নাম্বার রুলস, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা গেট। এই হ্যাভ গেট যে টেন্সেই থাকুক না কেন, ওইখানে লেখা রুলসটা দেখেন, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গটেন যেভাবেই থাক, এরপরে যদি সাধারণত বস্তু থাকে, তার মানে হ্যাভ গেটের পরে বস্তু, বস্তু বা বিষয় বলছি একই কথা, প্লাস এখানে হবে ভিথি। হ্যাভ গেট বস্তু ভিথিরি, রুলসটা মনে রাখেন, হ্যাভ গেট বস্তু ভিথিরি। উদাহরণ দেখেন, আই গট দ্য ওয়ার্ক ডান, মানে আমি কাজটি করিয়ে নিলাম বা কাজটি করালাম। এরপর আসেন হ্যাভ গেটের পরে ব্যক্তি থাকলে কি হবে। হ্যাভের পরে ব্যক্তি থাকলে একরকম, গেটের পরে ব্যক্তি থাকলে একরকম। আরেকটা নিয়ম পড়েন, 4 নাম্বার, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ব্যক্তি থাকলে যেটা হবে সেটা হলো প্লাস V1। ব্যক্তি থাকলে V1, ব্যক্তি থাকলে কি হবে বলেন, V1, V1। আচ্ছা, এইখানে আরেকটা রুলস হলো সাবজেক্ট প্লাস, দেখা যাচ্ছে গেট প্লাস ব্যক্তি থাকলে হবে 2 প্লাস V1। গেট ব্যক্তি ইনফিনিটিভ, হ্যাভ ব্যক্তি V1 আর গেট ব্যক্তি ইনফিনিটিভ। হ্যাভ ব্যক্তি V1, গেট ব্যক্তি ইনফিনিটিভ। এইবার দেখেন এই 3, 4, 5 পার্থক্যটা ভালো করে বুঝে নিতে হবে। সুশান্ত, এখানে হ্যাভের পরে ব্যক্তি থাকলে V1, কয়েকবার পড়েন, হ্যাভ ব্যক্তি V1, হ্যাভ ব্যক্তি V1, হ্যাভ ব্যক্তি V1। গেট ব্যক্তি ইনফিনিটিভ মানে 2 প্লাস V1। কিভাবে ইনফিনিটিভ হয় মনে রাখবেন, গেট লিখতে টি লাগে, গেট লিখতে টি লাগে। একইভাবে ব্যক্তি থাকলে টি প্লাস V1 মানে 2 প্লাস V1। আর হ্যাভ গেট বস্তু, বস্তু যেহেতু নিজে নিজে কাজ করতে পারে না, সেই ক্ষেত্রে হ্যাভ গেটের ফেরে বস্তু থাকলে V3 মানে প্যাসিভ মুড হিসাবে চিন্তা করতে পারেন। এটা মনে রাখার জন্য এই ক্লুগুলো বললাম আর কি আপনাদেরকে। এখন আসি আমরা উদাহরণ দিয়ে জিনিসগুলোকে মাথায় নেওয়ার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 32 বলেন, 32 নাম্বার প্রশ্ন কি হবে। 32, আই কুড নট মেন্ড দ্য কম্পিউটার মাইসেলফ, আমি নিজে নিজে কম্পিউটারটি ঠিক করতে পারি না। সুতরাং আই ড্যাশ অ্যাট এ শপ, আই ড্যাশ অ্যাট এ শপ। এখানে কি আনসার হবে 32? 32 দ্রুত আনসার করেন। এই যে দেখেন এখানে সুতরাং আই, আপনি যদি সাবজেক্টের পজিশনে হ্যাড দেন মানে আপনি কাজটা অন্যের দিয়ে করাবেন। হ্যাড ইট, ইট মানে কি এই কম্পিউটার, তার মানে হ্যাভের পরে বস্তু, হ্যাভ বস্তু কি হবে, এই যে হ্যাভ গেটের পরে বস্তু থাকলে V3, তাহলে হ্যাভ গেট বস্তু 3, আনসার হবে মেন্ডেড মানে এ নাম্বার আনসার। 32-এর আনসার হচ্ছে এ নাম্বার। দেখেন আপনি নিজে কম্পিউটারে কাজ করতে পারেন না, আমি কি হবে, তার মানে আমি নিজে কাজ করতে পারি না, সুতরাং আমি হ্যাড মেন্ডেড মানে আমি নিজে নিজে সলভ করলাম তা কিন্তু বলা যাবে না। সো আমাকে বলতে হবে হ্যাড ইট মেন্ডেড, কথাটার মানে হচ্ছে আমি নিজে এটা দোকান থেকে সমাধান করিয়ে আনলাম, মানে প্যাসিভ মুডে আমি নিজে সমাধান করিনি, দোকান থেকে অন্য কারো দ্বারা সমাধান করে আনছি, সেটা এখানে বাই সামওয়ান উজ্জ আছে, বাই সামওয়ান উজ্জ রাখা আছে। সো এখানে 32-এর আনসার কিন্তু এ নাম্বার। এটাই লজিক, প্রথমেই বলে দিছে যে আমি সমাধান করতে পারি না, তাহলে আপনি কি আবার বলতে পারবেন যে আই হ্যাড মেন্ডেড, তা কিন্তু বলা যাবে না। মেন্ডেড মানে সেটাকে রেডি করা, ভালো করা বা পরিশুদ্ধ করা। সো আনসারটা হবে 1। 33, দ্য ডেডলাইন ওয়াজ নিয়ার বাই, ডেডলাইনটা খুব কাছাকাছি ছিল। সো মিস্টার জামিল হ্যাড হার স্টুডেন্টস। এইখানে দেখেন হ্যাভ থেকে হ্যাড আসছে, তাই না, হ্যাড আকারে আসতে পারে, নো প্রবলেম, ভয় পাওয়ার কিছু নাই, টেন্স চেঞ্জ হয়ে আসতে পারে। সো এখানে দেখেন এই যে জামিল সাবজেক্ট, এরপরে হ্যাড, তার মানে হ্যাভ ব্যক্তি, তার মানে হ্যাভ ব্যক্তি V1। আপনি এটা মনে রাখেন, হ্যাভ ব্যক্তি, হ্যাভ থেকেই আসছে হ্যাড, যে টেন্সে আসুক নো প্রবলেম, তার মানে হ্যাভ ব্যক্তি V1 আনসার কোনটা, কমপ্লিট। আনসার হচ্ছে 33-এর সি, হ্যাভ ব্যক্তি V1। বারবার খেয়াল রাখবেন। 34, পিক আউট দ্য সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব, কোনটাতে পজিটিভ ভার্ব আসে সেই সেন্টেন্সটা আপনাকে বের করতে হবে। 34 নম্বরটা বলেন। 34,
কোনটাতে পজিটিভ ভার্ব আছে সেটা বের করতে হবে। 34 নাম্বার, পিক আউট দ্য সেন্টেন্স পজিটিভ ভার্ব আছে কোনটাতে? আনসার হচ্ছে 3, আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম। এই যে এটা 3 নাম্বার, এই যে আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, মানে আমি কাজটি তার দ্বারা করিয়ে নিলাম। এইখানে পজিটিভ ভার্বের ইউজেস আছে। আর বাকিগুলো সাবজেক্ট নিজে কাজ করছে, মানে বাকিগুলো সব কমন ভার্ব। মানে হি ইজ ইটিং, সে নিজেই খাচ্ছে। দ্য লেটার ইজ বিং রিটেন, এটা প্যাসিভ মোডে, চিঠিটিকে লেখা হচ্ছে প্যাসিভ মোডে, সাবজেক্ট এটা কমন ভার্ব। আর একটাই হচ্ছে পজিটিভ ভার্ব, সি নাম্বার। 35, আই মাস্ট ড্যাশ ইউ টু ক্লিন দিস ফ্লোর নাও। এখানে আমরা কোনটা দিয়ে পজিটিভ ভার্বের কাজ করতে পারি? এইখানে আবার উল্টো করে দিয়েছে যে আপনি কোন ভার্বটার সাহায্যে পজিটিভ তৈরি করবেন, কোনটার সাহায্যে পজিটিভ তৈরি করবেন। সেই ক্ষেত্রে আপনাকে তাকাতে হবে এখানে টু ক্লিন আছে না, টু ক্লিন তো এটা তো হলো ইনফিনিটিভ। সো দেখেন তো ইনফিনিটিভ তৈরি করার জন্য আপনার কোন ভার্বের প্রয়োজন? গেট ভার্বের প্রয়োজন। এই যে লাস্টের উদাহরণটা, নিয়মটা, তাহলে গেট দিয়ে আনসার করতে হবে। মানে গেট ব্যক্তি ইনফিনিটিভ, এখানে ব্যক্তি কিন্তু ইউ আছে। এরপর 36, মাই প্যারেন্টস গট মি ড্যাশ ইনসাইট। মাই প্যারেন্টস গট মি ড্যাশ ইনসাইট। মাই প্যারেন্টস গট মি, এই যে গেটের পরে আবারও ব্যক্তি আছে, গেট ব্যক্তি। এই যে লাস্টের উদাহরণ নিয়মটা, গেট ব্যক্তি প্লাস 2 প্লাস V1, গেট ব্যক্তি ইনফিনিটিভ, আনসার হচ্ছে সি নাম্বার। 37, আমি কাজটি করিয়েছি। 37, আমি কাজটি করিয়েছি। আমি কাজটি করিয়েছি মানে নিজে করি নাই কিন্তু। এই যে দেখেন এখানে বলছে কি, যদি নিজে করতো তাহলে লেখা থাকতো যে আমি কাজটি করেছি, কিন্তু এখানে লেখা আছে আমি কাজটি করিয়েছি, মানে অন্যের দ্বারা করিয়েছি। সেখানে আনসারটা কি হবে? 37, আনসারটা হবে 3, আই গট দ্য ওয়ার্ক ডান। 37 এর আনসার হবে সি, আই গট দ্য ওয়ার্ক ডান। এই যে অবজেক্ট ব্যবহার করে তারপরে আরেকটা ভার্ব ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? 37 মানে পরের ভার্বটাকে আমরা পজিটিভ হিসাবে রূপান্তর করার জন্য গটের সাহায্য নিয়েছি। 38 এর আনসার কি হবে বলেন? ইট কস্ট অ্যাবাউট $60 or $50 টু হ্যাভ এ টুথ। 38 নাম্বার, এটার ব্যয় অ্যাবাউট $60 অর্থাৎ $60 টু হ্যাভ। এই যে হ্যাভ হচ্ছে, আমরা ভার্ব দেখছি হ্যাভের পরে বস্তু আছে, তার মানে হ্যাভ অথবা গেটের পরে বস্তু থাকলে তারপরে V3। অতএব এখানে আনসার হবে V3 কোনটা? ফিল্ড। V3 আনসার হচ্ছে ফিল্ড। V3 আনসার হচ্ছে ফিল্ড। আইএনজি যুক্ত তো কোনো অপশন এখানে নাই, সাবধান। তার মানে 38 এর আনসারটা কি হবে? ফিল্ড। এই যে হ্যাভ, টু হ্যাভ, হ্যাভের পরে বস্তু আছে টুথ মানে দাঁত, তারপরে V3, হ্যাভ বস্তু V3, আনসার হবে ফিল্ড। হ্যাভ বস্তু V3, আনসার হবে ফিল্ড। 39, আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান। আমি একজন ইলেকট্রিশিয়ানকে খুঁজে পাবো। আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান। এইখানে দেখেন গেট অ্যান ইলেকট্রিশিয়ান, গেটের পরে অবজেক্ট আছে ব্যক্তি, গেট ব্যক্তি, ইলেকট্রিশিয়ান ব্যক্তি না, ইলেকট্রিশিয়ান হচ্ছে ব্যক্তি। আই গেট অ্যান ইলেকট্রিশিয়ান, গেট ব্যক্তি, আনসার হবে V1। সরি, গেট ব্যক্তি ইনফিনিটিভ। এই যে এইটা গেট, তার সাথে ব্যক্তি আছে, তারপরে ইনফিনিটিভ আনসার হবে টু মেন। ইনফিনিটিভ আনসার হবে টু মেন, মানে আমি একজন ইলেকট্রিশিয়ানকে দিয়ে আমার হিটিংটি ঠিক করিয়ে নিলাম। 39 এর আনসার হবে টু মেন। 39 এর আনসার টু মেন। ওকে, 40, মাই মাদার হ্যাড মি। কি হবে আনসার বলেন? 40, মাই মাদার হ্যাড মি। মাই মাদার হ্যাড মি, এখানে এই যে হ্যাড আছে, হ্যাভ অথবা হ্যাড, এরপরে অবজেক্ট আছে, তারপরে আমাকে আনসার করতে হবে কি? হ্যাভ ব্যক্তি। হ্যাভ ব্যক্তির হিসাবে হ্যাভ ব্যক্তি V1, কয়েকবার মুখস্থ করতে বলছিলাম। এই যে 4 নম্বর স্ট্রাকচারে পড়ছে এটা, হ্যাভ ব্যক্তি V1, হ্যাভ ব্যক্তি V1, হ্যাভ ব্যক্তি V1। সো আনসারটা হচ্ছে ড্রিঙ্ক। নূরজাহান রায়নচি সমাধান হচ্ছে, ঠিক আছে। আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, সমস্যা নাই, আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভের একদম ডিটেলস আলোচনা করতেছি আর কি। এরপর কিছু অ্যাডভান্স এমসিকিউ আছে, এটা অনেকে ভুল করতে পারে, এই জন্য এগুলো একটু দেখাই দিচ্ছি। অ্যাডভান্স এমসিকিউটা হচ্ছে জাস্ট পসেসিভ অ্যাডজেক্টিভ দেখে সেটাকে ব্যক্তি ভাবা যাবে না। এইটা যেমন
41 নাম্বারটা একটু সলভ করেন। 41 হি গট হার হ্যান্ড ড্যাশ কাট, হি গট হার হ্যান্ড ড্যাশ কাট, বলেন কি হবে 41টা কি আনসার হবে? একচল্লিশ বলছে হি গট হার হ্যান্ড ইট, এখানে আনসার কি হবে? হি গট হার হ্যান্ড ইট। এই যে গেটের পরে এইখানে কিন্তু হারটা ব্যক্তি দেখে লাভ নাই, এটা তো পসেসিভ দেখে চিন্তা করা যাবে না। হারের পরে হ্যান্ড আছে না, আসল অবজেক্ট আছে হ্যান্ড, আর হ্যান্ড মানে হলো বস্তু। তার মানে আমি বোঝাতে চাচ্ছি গেটের পরে বস্তু আছে। অনেকেই হার দেখে ভাববে এটা মনে ব্যক্তি আছে, কিন্তু না, হার তো আসল অবজেক্ট না, অবজেক্ট হচ্ছে হার হ্যান্ড, আর হার হ্যান্ডের মধ্যে মূল শব্দ হলো হ্যান্ড, অতএব বস্তু আছে অবজেক্ট, অতএব গেট বস্তু ভি3, আনসার হচ্ছে সি নাম্বার। গেট বস্তু ভি3, আনসার হচ্ছে সি নাম্বার। গেট বস্তু ভি3, আনসার সি। এরপর 42 বলেন। 42 সুশান্ত কৃষ্ণ, পপি, 42 নাম্বারটা বলেন। বলছে মিস্টার রহিম হ্যাড হিজ কার, মিস্টার রহিম হ্যাড হিজ কার ড্যাশ উইথ অনলি বিডিটি 500। আচ্ছা, মিস্টার রহিম হ্যাড হিজ কার, তাই না? এই যে হ্যাডের পরে হিজ কার, এটা কি অবজেক্ট? কিন্তু এখানে হিজ তো অবজেক্ট না, অবজেক্ট হলো কার। তাহলে হ্যাডের পরে বা হ্যাবের পরে অবজেক্ট আছে বস্তু। তো বলেন তো হ্যাব বস্তু কি হবে? এই যে হ্যাবের পরে বস্তু, তারপরে হবে ভি3। তো হ্যাবের পরে বস্তু ভি3, তাহলে ভি3 আনসার কোনটা? আনসার হলো ডি নাম্বার। তাহলে এটার অ্যাডভান্স লার্নিং হলো আপনারা অবজেক্টের পজিশনে কখনো পসেসিভ দেখে ভয় পাবেন না, পসেসিভকে দেখে ব্যক্তি চিন্তা করবেন না। আসলে পসেসিভের পরে যেটা থাকবে সেটাই হলো আসল অবজেক্ট। মানে এখানে যেমন আছে কার, কারটাই হলো আসল অবজেক্ট। ক্লিয়ার? অনেকে এই যে এখানে ব্যক্তি বস্তু চিনতে পারবে না, তখন সমস্যাটা হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে 42-এর আনসার 4। এইভাবে এগুলো আপনারা আরও পারবেন, সমস্যা নাই, এগুলো না করলেও হচ্ছে। ওকে, তাহলে আমাদের পজিটিভ আর কগনিটিভ, পজিটিভ ভার্ব আর কমন ভার্ব শেষ। এখন আমরা হলো কগনিটিভ আর ফ্যাক্টিটিভ শিখব। মনে আছে আমরা কোন ভার্বের টাইপের মধ্যে ছিলাম? আমি এগুলো স্ট্রাকচারগুলো ডিলিট করে দিব কিন্তু এক করি। আমরা কোন ভার্বের মধ্যে আসি? ট্রানজিটিভ ভার্বের মধ্যে আসি। ট্রানজিটিভ ভার্ব 4 প্রকার ছিল আমাদের আলোচনায়, আরও আছে কিন্তু আমরা পড়াচ্ছি 4 প্রকার। কমন আর পজিটিভ শেষ করলাম, এখন আসেন কগনিটিভ আর ফ্যাক্টিটিভ। কগনিটিভ কথাটার মানে হলো স্বগোত্রীয়। সোজা কথায় যে ভার্বের অবজেক্ট দেখতে ভার্বের মতোই, সেটা হলো কগনিটিভ। যে ভার্বের অবজেক্ট দেখতে ওই ভার্বের মতোই, সেটা হলো কগনিটিভ। হি র্যান এ রেস, দেখেন হি র্যান এ রেস মানে সে একটি দৌড় দৌড়ালো। এই যে রেস আর র্যান একই রকম দেখতে, অতএব এই ভার্বটার নাম হলো, এই ট্রানজিটিভ ভার্বের নাম হয়ে যাবে কগনিটিভ। কগনিটিভ মানে কি? স্বগোত্রীয় বা সমগোত্রীয়, স্বগোত্রীয় বা সমগোত্রীয়। আরেকটা হচ্ছে ফ্যাক্টিটিভ। ফ্যাক্টিটিভ কি? ফ্যাক্টিটিভ মানে হচ্ছে প্রয়োজক, মানে একটা অবজেক্টের ধারণা পূরণ করার জন্য অন্য অবজেক্ট আসবে। সঙ্গটা হলো একটা অবজেক্টের ধারণা পূরণে অন্য অবজেক্ট আসে। একটা অবজেক্টের ধারণা পূরণ করার জন্য আরেকটা অবজেক্ট আসে, সেটার নাম হলো ফ্যাক্টিটিভ। যেমন আমরা বলি হি মেড মি এ, হি মেড মি এ টিচার। এখানে দেখেন এই যে মি এর ধারণা পূরণ করার জন্য মিটাকে, সে হলো একটা টিচার। এখানে দুটোই অবজেক্ট। হি মেড মি কাকে তৈরি করলো? আমাকে। কি তৈরি করলো? টিচার তৈরি করলো। কিন্তু এখানে এই মি এর ধারণা পূরণ করার জন্য অতিরিক্ত অবজেক্ট আসছে টিচার, এই কারণে এই ভার্বটার নাম হলো ফ্যাক্টিটিভ। সো এই ভার্বটার নাম হলো ফ্যাক্টিটিভ। তার মানে মিকে ধারণা পূরণ করার জন্য আসছে ফ্যাক্টিটিভ ভার্ব, সরি ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখন উদাহরণ দেখি, কগনিটিভ ভার্ব ফ্যাক্টিটিভ ভার্বের উদাহরণ দেখলে আপনারা জিনিসটা ক্লিয়ার হবেন। এই উদাহরণগুলো দেখেন, দেখি বলতে পারেন কিনা এগুলো কোন ভার্বের উদাহরণ। এগুলো কি কগনিটিভ নাকি ফ্যাক্টিটিভ? বলেন, এগুলো কগনিটিভ নাকি ফ্যাক্টিটিভ?
বলছে হি স্লিপড এ সাউন্ড স্লিপ, এই যে দেখেন স্লিপ, সে ঘুমিয়েছিল। কি ঘুম ঘুমিয়েছিল? একটি সুন্দর ঘুম। তার মানে এখানে স্লিপ আর স্লিপ দেখতে একই রকম। একই রকম মানে স্বগোত্রীয় সমগোত্রীয় যেগুলো দেখতে একই, মানে হলো কগনিটিভ। র্যান এ রেস, এই যে র্যান আর রেস দেখতে একই রকম। ফট এ ফাইট অথবা বেটেল, এগুলো একই রকম, এগুলো সব কগনিটিভ। রিনা সিং এ সং, সং আর সিং বারবার অবজেক্ট দেখতে একই রকম, অতএব এগুলো হচ্ছে সব কগনিটিভ, এগুলো সব কগনিটিভ। এখানে একটা এক্সেপশনাল আছে, এক্সেপশনালটা একটু দেখে নেই। হি র্যান ইন এ রেস, আর আমরা একটু আগে দেখছিলাম হি র্যান এ রেস, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ইনে, দেখেন সে একটি দৌড় খেলায় দৌড়ালো, এইখানে ইনে রেস ওটা হলো অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, কারণ এখানে হয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পাবেন। সে কোথায় দৌড়ালো? একটি দৌড় খেলায়, এই যে ইন থাকার কারণে এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, আর এখানে ইন নাই, সরাসরি এটা অবজেক্ট। এটা একটু মনে রাখেন, এটা একটু এক্সেপশনাল। হি র্যান এ রেস এটা অবজেক্ট, এই জন্য এটা হলো অবজেক্টের সাথে ম্যাচিং অবজেক্ট, এই কারণে এই ট্রানজিটিভ ভার্বের নাম হয়ে গেছে কগনিটিভ। কিন্তু এখানে আর এটা ট্রানজিটিভ না, এটা সরাসরি ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে কোনো অবজেক্টই নাই। কেন অবজেক্ট নাই? কারণ এটা তো অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব। এই যে ইন থাকার কারণে এই পুরোটা হয়ে গেছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস মনের জন্য থাকে। তার মানে হি র্যান এ রেস এটা হলো কগনিটিভ, হি র্যান ইন এ রেস এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, এটা কোনো ট্রানজিটিভই না। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, ফ্যাক্টেটিভ তো বলছি আমরা, ফ্যাক্টেটিভ। এখন আসেন কয়েকটা উদাহরণ সলভ করি। 47 নাম্বারটা, 47 বলেন। 47, আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম। এখন দেখেন এখানে ড্রিম আর হলো এই ড্রিম, একটা অবজেক্টের ড্রিম আর একটা ভার্বের ড্রিম, সো দুটো একই রকম বা সমগোত্রী, অতএব এটা হলো কগনিটিভ। স্পষ্ট কথা, এটা হলো কগনিটিভ। 48টা বলেন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ কগনিটিভ অবজেক্ট। কোনটায় কগনিটিভ অবজেক্ট আছে? 48 কোনটাতে কগনিটিভ অবজেক্ট আছে? কোনটাতে কগনিটিভ অবজেক্ট আছে? 48 আনসার হচ্ছে এই যে ডি নাম্বার, স্যাং এ সং, তার মানে সমজাতীয় অবজেক্ট আছে 48 ডি। 49, আই স্লিপড এ সাউন্ড স্লিপ, একই রকম, এই যে স্লিপড আর অবজেক্ট হচ্ছে স্লিপ, এটাও কগনিটিভ। 50, হি র্যান এ রেস, এখানে র্যান কোন ধরনের ভার্ব? এই যে র্যান আর রেস ম্যাচিং করছে, অতএব এটা হলো কগনিটিভ, এটাও ট্রানজিটিভের একটা অন্যতম টাইপ, কগনিটিভ। 51 আবুল বাশার রোহানা বলেন, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেইন, তারা তাকে ক্যাপ্টেইন তৈরি করলো, ক্যাপ্টেইন। এইখানে দেখেন ক্যাপ্টেইন তৈরি করলো, তাই না? এই ক্যাপ্টেইনটা কি হবে? ক্যাপ্টেইন, ইলেক্টেড হিম ক্যাপ্টেইন, এই যে হিম আর হিমের ধারণা পূরণ করার জন্য আসছে ক্যাপ্টেইন, অতএব এইটা হলো ফ্যাক্টেটিভ, ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ছিল ওটা। 52 লাগবে না, এগুলো লাগবে না। আচ্ছা, এগুলো একটু একটা উদাহরণ বলে দিই। এখানে বলছে জ্যান টার্ন ডাউন, এগুলো এক্সট্রা আর কি, এগুলো টার্ন ডাউন, এগুলো একসাথে ফ্রেজাল ভার্ব, এগুলো আমাদের ওই ভার্বের মধ্যে পড়ছে না, লাগবে না। এই ছিল আমাদের এতক্ষণ পর্যন্ত ট্রানজিটিভ ভার্বের বিস্তারিত আলোচনা। তো ট্রানজিটিভ ভার্বের আমরা 4টা ক্যাটাগরি পড়েছি। একটা হচ্ছে কমন ভার্ব, পজিটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, কগনিটিভ ভার্ব। আশা করি সবাই বুঝতে পেরেছেন ট্রানজিটিভ ভার্বের বিস্তারিত আলোচনা। ওকে, আজকের ক্লাসের সর্বশেষ পার্ট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে একটাই কাইন্ডনেস আছে, সেটা হলো লিঙ্কিং ভার্ব, কপুলা ভার্ব বা কপুলেটিভ ভার্ব। আমরা এখন ইনট্রানজিটিভ ভার্বটা শেষ করে দিলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আর মাত্র 5-7 মিনিটে আমাদের পুরো ক্লাসটা শেষ হচ্ছে। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে একটাই প্রকারভেদ আমরা পড়বো, লিঙ্কিং ভার্ব, কপুলা ভার্ব বা কপুলেটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে সোজা কথায় যে ভার্বের অবজেক্ট থাকবে না। প্রথম কথা লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বের বাংলাটা কি? সংযোজক ক্রিয়া। বাংলা কি বলেন? সংযোজক ক্রিয়া। লিঙ্কিং ভার্বের ইয়াটা পড়েন, সংজ্ঞাটা পড়েন। আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি।
যে ভার্ব বা সাবজেক্টের কমপ্লিমেন্ট এর মাঝে বসে এবং এর মধ্যে সম্পর্ক স্থাপন করে তার মানে হলো লিঙ্কিং ভার্ব। আমি সংজ্ঞাটা বলে দিলেই বুঝবেন। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট থাকবে, ব্যাস। সোজা কথায় সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটা থাকে সেটার নামই হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে সাবজেক্ট আর এই কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্ক করা, মানে সংযোগ করা। সো লিঙ্ক করা বা সংযোগ করার মধ্য থেকেই এই কথাটা আসছে। লিঙ্কিং ভার্ব হচ্ছে সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে সংযোগ করে। এখন আসেন লিঙ্কিং ভার্ব হতে পারে কোন কোন ভার্বগুলো এক নজরে দেখে নেন। বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হতে পারে। বি ভার্ব কি কি আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। বিকাম হতে পারে, ফিল হতে পারে, অ্যাপিয়ার হতে পারে, স্মেল হতে পারে, স্টে, সাউন্ড, সিম, লুক, টেস্ট, রিমেইন, গো, গ্রো। এই ভার্বগুলো সব হচ্ছে সেন্টেন্সে লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করতে পারে। সো লিঙ্কিং ভার্বের কাজ কি? সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে সংযোগ করা। সোজা কথা, একদম সহজ বাংলা। আচ্ছা, এরপরে দেখেন লিঙ্কিং ভার্বের পর আমরা একটু দেখি। আরেকটা কথা, এখানে লিঙ্কিং ভার্বের আরেকটা নাম আছে। লিঙ্কিং ভার্বের আরেকটা নাম হচ্ছে স্টেট অফ পারসিভিং। স্টেট অফ পারসিভিং বলা হয়। লিঙ্কিং ভার্বগুলোকে পারসিভ বা অনুভবমূলক বা অনুভূতিমূলক ভার্ব হিসেবে উল্লেখ করা হয়। এই লিঙ্কিং ভার্বের আরেকটা নাম ছিল কপুলা বা কপুলেটিভ ভার্ব, যেটাকে আমরা একটু ভিন্নভাবে আলোচনা করতে পারি। সাধারণত একই, কিন্তু কখনো কখনো চেঞ্জ হিসাবে আসে। কপুলা বা কপুলেটিভ ভার্ব কি? যে ভার্বের বাংলা বিকৃত হয়ে হওয়া বোঝায়, অর্থাৎ গো ভার্ব আছে এরকম, বাংলায় বিকৃত অর্থে হওয়া বোঝায়, হওয়া বোঝায়। যেমন এই উদাহরণটা পড়েন, স্বাভাবিক অর্থের বিকৃতি হয়ে যাবে। গো ভার্ব বা যে কোনো ভার্বের স্বাভাবিক অর্থ বিকৃত হয়ে হওয়া বোঝাবে। যেমন দ্য ডগ ওয়েন্ট ম্যাড, কুকুরটি কি হয়ে গেল? পাগল হয়ে গেল। এই যে দেখেন, নর্মালি কিন্তু ওয়েন্ট মানে কোনোখানে যাওয়া বা গিয়েছিল, কিন্তু এখানে ওয়েন্ট মানে হয়ে যাওয়া। এখানে কোথায় গো না, গোয়ের মিনিং আর এখানে নাই, গোয়ের স্বাভাবিক মিনিং নাই। গোয়ের স্বাভাবিক মিনিং চেঞ্জ হয়ে এটা হলো হওয়া অর্থে আছে। সো বি ভার্ব মানে হওয়া অর্থে, বা লিঙ্কিং ভার্ব হচ্ছে হওয়া অর্থে বোঝায়। সো এই যে দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এটাকে আপনারা বলবেন হচ্ছে কপুলা বা কপুলেটিভ ভার্ব। তবে অপশনে কপুলা বা কপুলেটিভ না থাকলে সেটাকে আমরা আবার লিঙ্কিং বলতে পারবো। এই ছিল লিঙ্কিং ভার্বের কথোপকথন। এখন কয়েকটা উদাহরণ সলভ করলেই ক্লাসটা শেষ। 54 নম্বর, হানি টেস্ট সুইট। বলেন এটা কিভাবে লিঙ্কিং ভার্ব হলো? বুঝে বুঝে বলতে হবে, না বুঝে বলা যাবে না। এটা কিভাবে লিঙ্কিং ভার্ব হলো? দ্য আন্ডারলাইন ওয়ার্ডস আর হানি টেস্ট সুইট। এখানে যা হানি তাই তো সুইট, মানে মধু খেতে মিষ্টি, অতএব এটা লিঙ্কিং ভার্ব। দেখেন এই টেস্ট দ্বারা সুইট আর হানির মধ্যে ম্যাচিং করা হয়েছে, অতএব এটা হলো লিঙ্কিং ভার্ব। এটা লিঙ্কিং ভার্ব। 55, হানি টেস্ট সুইট, একই রকম। লিঙ্কিং ভার্বের আরেকটা নাম অপশনে কি আছে দেখেন। লিঙ্কিং ভার্বের আরেকটা নাম হচ্ছে স্টেট অফ পারসিভিং, অনুভূতিমূলক ভার্ব। এটা একটু কঠিন টাইপের, 56 নাম্বার, তাও করেন। আমরা আর 3-4টা এমসিকিউ করলে সলভ হয়ে যাবে। বলেন 56 নাম্বারটা কি হবে? একটু কঠিন, বুঝে আনসার করেন। What is the correct sentence for subject plus linking verb plus adjective complement? এখানে আবার কমপ্লিমেন্টের একটা নাম দিয়ে দিয়েছে, সেটা হলো অ্যাডজেটিভ। কমপ্লিমেন্ট প্রধানত দুই প্রকার হয়, একটা হলো অ্যাডজেটিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। সো এখানে আনসারটা কি হবে একটু বুঝে বলেন। সাবজেক্ট তো সব জায়গায় আছে, শি। লিঙ্কিং ভার্ব লাগবে। ইজও লিঙ্কিং ভার্ব হয়, লুকও হয়, লুকসও হয়। ইজ লুকিং হয় না, এটা নর্মালি একটা ভুল সেন্টেন্স। ইজ লুকিং হয় না। আর বাকি কোনটার মধ্যে দেখেন লুকস লাইক একসাথে বসবে না, দরকার নাই। ইজ অ্যান ইনোসেন্ট লেডি, এটা তো নাউন আছে, নাউন হবে না। সে অ্যাডজেটিভ ইনোসেন্ট, মানে আনসার হচ্ছে শি আর ইনোসেন্ট। 3 নাম্বারটা। 56 আনসার কি বলেন? 3। 56 আনসার 3। 57, দ্য বয় ওয়েন্ট ম্যাড, কুকুরটি পাগল হয়ে গেল। এই যে এটা বাংলা না জানলে কিন্তু আনসারটা করতে পারবেন না। এটা হচ্ছে কুকুরটি পাগল হয়ে গেল। এখানে ওয়েন্ট শব্দটা কি? ওয়েন্ট শব্দটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। অপশনে লিঙ্কিং না থাকলে আমরা আনসার করতাম কপুলা বা কপুলেটিভ ভার্ব। লিঙ্কিং না থাকলে কপুলা বা কপুলেটিভ ভার্ব।
58 একই রকম। ও এবার আবার অপশনে দেখেন কপুলেটিভ আছে, একই কোশ্চেন, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, একই কোশ্চেন দুই জায়গাতে আসছিল। এটা হচ্ছে কপুলেটিভ, কপুলেটিভ। 58 আনসার হচ্ছে সি, 58 আনসার সি নাম্বার, কপুলেটিভ। এবং 59 নাম্বার দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ। লাস্ট কোশ্চেন, সবাই উত্তর করেন। হুইচ সেন্টেন্স ইউজ ইনকোয়েটিভ ভার্ব, এটা একটু এক্সেপশনাল, এতক্ষণ যা করেছি তার চেয়ে আলাদা। ইনকোয়েটিভ ভার্ব এটা একটা এক্সেপশনাল আর কি। ইনকোয়েটিভ ভার্বটাও ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়ে। সো এটা আনসার করতে করতে বলেন আপনারা মোটামুটি আজকে যা শিখলেন এখান থেকে সবকিছু কমপ্লিট কিনা। উনষাটের আনসার পারেন কেউ? 59, হুইচ সেন্টেন্স ইউজ ইনকোয়েটিভ ভার্ব, নিচের কোনটা ইনকোয়েটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে? আনসারটা হচ্ছে এই যে বি নাম্বার, ইট ইজ গ্রোয়িং ডার্ক। এটা হলো এক্সট্রা বোনাস বা টিপস দিয়ে দিলাম আপনাদের আজকের ক্লাসে। মানে কোনো ভার্ব দ্বারা যদি শুরু হওয়া বা আরম্ভ হওয়া বোঝায় তাহলে সেই ভার্বটাকে আমরা ইনকোয়েটিভ ভার্ব বলতে পারি। তার মানে আরম্ভসূচক ক্রিয়াকে বলা হয় ইনকোয়েটিভ ভার্ব। এটা বাংলা হচ্ছে ইট ইজ গোয়িং ডার্ক, মানে হচ্ছে অন্ধকার হতে শুরু করেছে, বা কোনো কিছু হতে শুরু করা বোঝালে এই টাইপের ভার্বকে, ইনট্রানজিটিভ ভার্বকে আমরা বলবো হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব। এখান থেকে কোশ্চেন একদমই কম আসে, একবার একটা মেডিকেলে কোশ্চেন আসছিল। সো মোটামুটি আজকের আলোচনা আপনাদের সাথে এখানেই সমাপ্তি। এখন বলেন কারো কোনো বিশেষ কোশ্চেন আছে কিনা? না থাকলে আলোচনা এখানে শেষ করব। আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এই বইটা থেকে বরাবরই ক্লাস নিয়ে থাকি। আপনাদের কাছে এখনও এই যাদের কাছে এই বইটা নাই, বইটা সাথে রেখে ক্লাস করার চেষ্টা করেন, এতে করে আপনার আরও বেশি মঙ্গল হবে। বইটা স্থানীয় লাইব্রেরি থেকে সংগ্রহ করেন অথবা আমাদের কাছ থেকেও নিতে পারেন, এটার পিডিএফ ভার্সনও আছে। এছাড়াও ইংরেজি সাহিত্য নিয়ে যাদের সমস্যা আছে তারা এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইটাও একটু দেখতে পারেন। এটা বলবো বাংলাদেশের একমাত্র বই যেখান থেকে সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন কমন থাকে।